আসসালামু আলাইকুম। আমরা আজকে নেফ্রোলজি নিয়ে একটা লেকচার সিরিজ স্টার্ট করব ইনশাল্লাহ। তো আমরা এই ভিডিওতে ফার্স্ট ভিডিওতে একজন কিডনি ডিজিজ পেশেন্টের অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব, ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট, আর হচ্ছে একটা নর্মাল কিডনির অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি নিয়ে কিছু ইনসাইট রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। ফার্স্টলি হচ্ছে একটা কিডনি ডিজিজ, মোর পার্টিকুলারলি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের দুইটা জিনিস হয়। একটা হচ্ছে তারা যেহেতু কিডনি কাজ করতেছে না, তাদের প্রচুর ফ্লুইড রিটেনশন হবে, ফ্লুইড রিটেনশন, এটা তার নাম্বার ওয়ান সমস্যা। নাম্বার টু হচ্ছে তার ইউরেমিয়া ডেভেলপ করবে, কারণ হচ্ছে তার ওয়েস্ট প্রোডাক্টসগুলি প্রপারলি এক্সক্রিটেড হচ্ছে না। তো ফ্লুইড রিটেনশনের জন্য কী কী হতে পারে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের হচ্ছে ব্লাড ভলিউম বেড়ে যাবে, তার জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে, জেভিপি রেজড হতে পারে, বিভিন্ন জায়গায় ইডেমা ডেভেলপ করবে। এই ইডেমার মধ্যে এক্সাম্পল হিসেবে যদি বলে, আমাদের পালমোনারি ইডেমা ডেভেলপ করতে পারে, লাংসের সমস্যা হতে পারে, পেরিফেরাল ইডেমা ডেভেলপ করতে পারে, আমাদের বিভিন্ন জায়গায় অ্যাঙ্কেল ইডেমা, স্যাক্রাল ইডেমা এগুলো ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে স্ক্রোটাল সোয়েলিং হতে পারে, স্ক্রোটাল ইডেমা, এটাও ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে আমাদের হার্টের অনেক বেশি পাম্প করা লাগতেছে, সো হার্টে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ আসতে পারে। ইউরেমিয়ার জন্য আমাদের কী কী চেঞ্জ হতে পারে? ইউরেমিয়ার জন্য হচ্ছে ভেসেলসগুলো, ভাস্কুলার কিছু চেঞ্জ আসতে পারে, ভেসেলসগুলিতে যেগুলো স্পেশালি স্মল ভেসেলস সেখানে ড্যামেজ হতে পারে, ব্লাড লিক আউট হতে পারে। তো এই রিলেটেড কিছু প্যাথোলজি আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে ইউরেমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে অ্যান্ড আদার থিংস। তো মোটামুটি এগুলাই আর কি। আচ্ছা, ইউরেমিয়ার জন্য মেইন একটা জিনিস বলি, ইউরেমিয়ার জন্য ব্রেনে ড্যামেজ হতে পারে, ব্রেনে ড্যামেজ হয়ে হচ্ছে নেফ্রোপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। ব্রেন বলা ঠিক হয় না, বেসিক্যালি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিস। তো আমরা যদি টপ টু বটম এখন অ্যাসেসমেন্টে যাই, তো আমরা ফেস, মোর পার্টিকুলারলি আমাদের আইয়ের যদি অ্যাসেসমেন্টে যাই, আমরা হচ্ছে হাইপারটেনসিভ চেঞ্জেস পেতে পারি অন ফান্ডোস্কোপিতে চেঞ্জেস পেতে পারি। নেক্সট হচ্ছে আমরা নেক এক্সামিনেশন যাই, ফেস থেকে নিচে নেই, নেকে হচ্ছে আমরা যেটা বললাম জেভিপি রেজড পেতে পারি। দেন হচ্ছে আমরা লিমসের দিকে যাই, আর্মে হচ্ছে আমরা ব্লাড প্রেশার মেপে ব্লাড প্রেশার রেজ পেতে পারি। দেন হচ্ছে আমরা হ্যান্ডে যেতে পারি, হ্যান্ডে পার্টিকুলারলি যদি নেইলস বলি, নেইল বেডে আমরা হচ্ছে এরকম পেতে পারি, ব্রাউন লাইন্স পেতে পারি, ব্রাউন লাইন পিগমেন্টেশন। তো এই জিনিসটা হচ্ছে মেনলি ইউরেমিক ডিপোজিটসের জন্য এখানে হচ্ছে ডিপোজিটেড হয়, এটা একটা হাইপোথিসিস। আরেকটা হাইপোথিসিস হচ্ছে ইউরেমিয়ার জন্য সেকেন্ডারিলি মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায়, যার কারণে এখানে এরকম একটা ব্রাউন ডিসকালারেশন দেখা যায়। তো এটাও হতে পারে। আর হচ্ছে যেটা বললাম, স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের জন্য স্প্লিন্টার হেমোরেজও ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে ওভারঅল স্কিন কন্ডিশন যদি আমরা দেখি, এখানে হাতে আসছে, এখানেই বসে, এখানে স্কিন কন্ডিশনের মধ্যে আমাদের হতে পারে, ইয়েলো ডিসকালারেশন দেখা যেতে পারে, প্যালট থাকতে পারে। দেন হচ্ছে আমাদের প্রোরাইটাস ডেভেলপ করে ইন কেস অফ ইউরেমিয়ার জন্য। সো ইউরেমিক প্রোরাইটাসের জন্য আমরা সেখানে স্ক্র্যাচ মার্ক দেখতে পারি, এখানে লিখছে এক্সকোরিয়েশন অফ প্রোরাইটাস। তারপর হচ্ছে ব্রুজিং থাকতে পারে, যে ভেসেলসের ড্যামেজ আমরা জানি, ভাস্কুলার ড্যামেজের জন্য ব্লাড লিক আউট হতে পারে, সো ব্রুজিংও থাকতে পারে। তো এই আমাদের হ্যান্ডস মানে লিমস অ্যান্ড ফেস গেল। এরপর হচ্ছে আমরা ডেফিনেট সিস্টেমে যাই। সিভিএসে আমরা কী পেতে পারি? হার্টে আমরা ফ্লুইড ওভারলোডের কিছু ফিচার্স পেতে পারি, পার্টিকুলারলি হচ্ছে S3। আবার হচ্ছে ইউরেমিয়ার ফিচার্স পাইতে পারি, যেরকম হচ্ছে ইউরেমিক পেরিকার্ডাইটিসের জন্য পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাপ পেতে পারি। এখন S3 জিনিসটা কি একটু আমি রিক্যাপ করি। S3টা হচ্ছে আমরা S2 এর পর শুনি। S2 হচ্ছে ক্লোজার অফ সেমিলুনার ভালভস, যেটা এওরটিক অ্যান্ড পালমোনারি ভালভের ক্লোজারের পর আমাদের এই সাউন্ডটা হয় S2। তো S2 এর শেষে আমাদের কি হয়? আমাদের হচ্ছে মাইট্রাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভটা খুলে যায়। তো ইন কেস অফ ফ্লুইড উইচ ইজ ইন কেস অফ এ ফ্লুইড ওভারলোড পেশেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হার্টে আগে থেকে অনেক ফ্লুইড জমা থাকে। তো যখন এই মাইট্রাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ খুলে যায় আর এট্রিয়ামে জমাকৃত যে ব্লাডটা সেটা এখানে এসে পড়ে, সেক্ষেত্রে দেখা যায় একটা এক্সট্রা সাউন্ড হয়, সেটাই হচ্ছে S3। সো ফ্লুইড ওভারলোড কন্ডিশনে আমরা S3 পেতে পারি। তো এখানে সেটা রেখে এক্সট্রা হার্ট সাউন্ড পেতে পারি বিকজ অফ ফ্লুইড ওভারলোড, পেরিকার্ডিয়াল ফ্রিকশনের আবার শোনা যেতে পারে। সো দ্যাটস এনাফ অ্যাবাউট আওয়ার হার্ট। লাংসে আমরা কী পেতে পারি? লাংসে আমরা পেতে পারি ক্রেপিটেশনস, কারণ হচ্ছে লাংসে পালমোনারি ইডিমা হচ্ছে ফ্লুইড ওভারলোডের জন্য, সেটার জন্য আমরা ক্রেপিটেশনস পেতে পারি। লাংস গেল। লাংসের পর হচ্ছে আমাদের অ্যাবডোমেন। দিস ইজ লাইক দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ফর কিডনি। আমরা যখন লং কেসে সিকিডির পেশেন্ট পাই, ইউজুয়ালি আমরা কিডনি অ্যাসেসমেন্টই করে থাকি, সাথে নার্ভাস সিস্টেম অ্যাসেসমেন্ট, পেরিফেরাল নিউরোপ্যাথি দেখার জন্য। তো আমাদের এইখানে অ্যাবডোমিনাল কিছু ফাইন্ডিংস পেতে পারি। তার মধ্যে হচ্ছে ম্যাস পেতে পারি, অ্যাবডোমিনাল ম্যাস, এটা মেনলি রেনাল সেল কার্সিনোমাকে ইন্ডিকেট করে। লোকালাইজ টেন্ডারনেস পেতে পারি কোনো ইনফ্লামেশন থাকলে।
দেন হচ্ছে আমরা রেনাল ব্রুই পেতে পারি। এটা কোনো রেনাল আর্টারির ডিফেক্টের জন্য মেনলি পেয়ে থাকি, রেনাল আর্টারি স্টিনোসিস বা যে কোনো একটা ভাস্কুলার ডিজিজ আর কি। তারপরে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টেস্ট এখানে আমি বলতে ভুলে যাচ্ছিলাম প্রায়, সেটা হচ্ছে ডিআরই। ডিআরই করে হচ্ছে আমরা প্রোস্টেটটাকে অ্যাসেস করি, কারণ এটা আমাদের ইসের পার্ট, ইউরোলজির পার্ট। সো প্রোস্টেট অ্যাসেস করে দেখতে পারে যে আমাদের কোনো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়া আছে কিনা, যার কারণে ইউরিনারি রিটেনশন আছে। তো এই জিনিসগুলো অ্যাসেস করা হয়। তো অ্যাবডোমেনের পরেই আমরা হচ্ছে জেনিটালি অ্যাসেস করি, যেটা আগেই বলছিলাম ইডেমার জন্য স্ক্রোটাল সোয়েলিং থাকতে পারে, তার সঙ্গে ফাইমোসিস অ্যাসোসিয়েটেড। তারপর হচ্ছে পেরিফেরাল ইডিমাগুলো, স্যাক্রাল ইডিমা, অ্যাঙ্কেল ইডিমা এগুলো থাকতে পারে। তারপর যে পেরিফেরাল নিউরোপ্যাথি ইউরেমিয়ার জন্য হয় সেটাও দেখা যেতে পারে। দেন আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পর ইম্পর্টেন্ট ল্যাব ইনভেস্টিগেশন, পার্টিকুলারলি হচ্ছে আমাদের ইউরিন কালেক্ট করা হয় ইউরিন রুটিন এক্সামিনেশনের জন্য, ইউরিনারিমি। ব্লাডেও হচ্ছে কিছু রুটিন টেস্ট করা হয়। দেন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের প্রোটিন চেক করা হয়। প্রোটিনটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমটা চেক করার জন্য পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপি করে আমরা দেখতে পাই এপিথেলিয়াল সেলস, কোনো আরবিসি আছে কিনা, ডাব্লিউবিসি আছে কিনা। পার্টিকুলারলি এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনফেকশন ডিটেক্ট করার জন্য, ইউটিআইতে ভেরি ইম্পর্ট্যান্ট। সাথে হচ্ছে সেক্ষেত্রে আমরা ইউটিআইতে মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার সেন্সিটিভিটি করে থাকি। আর এছাড়া আমরা ওভারঅল কিছু মানে নন স্পেসিফিক ফিচার্স পেতে পারি একটা কিডনি পেশেন্টের, লাইক লেথার্জি পেতে পারি, মানে হচ্ছে টায়ার্ডনেস। তারপর হচ্ছে তার রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ ইনক্রিজ থাকতে পারে, এগুলো ফিচার্স আমরা পেতে পারি। তো দ্যাটস অল অ্যাবাউট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এরপর আসি আমরা হচ্ছে কী আমরা নর্মাল অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল জিনিসপত্র দেখি কিডনিতে। তো ফার্স্টে হচ্ছে ফাংশনস অফ কিডনি, এটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তাদের এক্সক্রিটরি ফাংশন, তাদের কিছু মেটাবলিক ফাংশন, আর হচ্ছে তাদের কিছু রেগুলেটরি ফাংশন। এই রেগুলেটরি ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্টগুলোর একটা। তো এক্সক্রিটরি ফাংশনের মধ্যে তারা হচ্ছে প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্টসগুলো এক্সক্রিট করে, লাইক অ্যামোনিয়া, দেন হচ্ছে ইউরিয়া। মাসেল ব্রেকডাউন প্রোডাক্টস ক্রিয়েটিনিন এক্সক্রিট করতে পারে। নিউক্লিক অ্যাসিডের ব্রেকডাউন প্রোডাক্টস লাইক ইউরিক অ্যাসিড এক্সক্রিট করতে পারে। দেন ড্রাগস অ্যান্ড টক্সিন, যেগুলো হচ্ছে মেটাবলিজম হয়ে লিভারে আর কি আলটিমেটলি নন ইউজেবল ফর্মে চলে যায়, সে সময় আর কি কিডনিতে এক্সক্রিটেড হয়। এখানে সেই কথাগুলোই লেখা। এরপরে হচ্ছে তার রেগুলেটরি ফাংশনস। কিডনির রেগুলেটরি ফাংশনসের মধ্যে অ্যাসিড বেস, ওয়াটার মানে হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট, তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। এটা হচ্ছে ভিটামিন ডি সিনথেসিস করে তারা রেগুলেট করে থাকে মেইনলি। তো এখানে আমাদের এন্ডোক্রাইন ফাংশনসের মধ্যে আছে যে ভিটামিন ডি অ্যাক্টিভেশনে তাদের ভূমিকা আছে, তো সেইখান থেকে আর কি ইনডাইরেক্টলি তারা ক্যালসিয়াম ফসফেট হিমোস্টেসিস করে থাকে। আমি মোস্ট ইম্পর্টেন্টটা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন। ব্লাড প্রেশার রেগুলেশন বিভিন্ন মেকানিজমে করে থাকে, লাইক রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেমটা, এটা অ্যাক্টিভেট করে থাকে। দেন হচ্ছে আমাদের যে ফ্লুইড ইলেকট্রোলাইট যে ইয়েটা করে, তারা ব্যালেন্স মেনটেন করে, সেভাবে হচ্ছে ব্লাড ভলিউম বাড়ায় আবার করতে পারে। তো বিভিন্ন ওয়েতে করে থাকে। এটা আমরা অটো রেগুলেশন অফ কিডনিতে একটু ইনডেপথ দেখার চেষ্টা করব। তো এই আমাদের মোটামুটি ফাংশনস অফ কিডনি, এটা আলাদা রিটেন কোয়েশ্চেনও অনেক সময় আসে, অনেক সময় ভাইভা জিজ্ঞেস করে বসতে পারে। তো দ্যাটস ইট। এরপর হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন অফ কিডনি। তো কিডনি বেসিক্যালি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, অর্থাৎ এই যদি স্যাক হয়ে থাকে আমাদের পেরিটোনিয়াল স্যাক, এটা হচ্ছে তার পিছনে সিচুয়েটেড, এবং এটা আমাদের যে ইনফিরিয়র ভেনা কাভা এবং অ্যাবডোমিনাল এওরটা, এটার দুই পাশে দুইটা কিডনি থাকে। আর এটা ভার্টিব্রাল কলামের রিলেশনে যদি বলি, এটা T12 to L3 এই সেগমেন্টের মধ্যেই আমাদের কিডনির অবস্থান থাকে দুইটা। রাইট কিডনিটা রিলেটিভলি নিচে থাকে কম্পেয়ার টু লেফট কিডনি, কারণ হচ্ছে রাইট কিডনির উপরে একটা লিভার থাকে। তো এইভাবে ইলাস্ট্রেট করলাম আর কি। আচ্ছা, এই আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। এবার ব্লাড সাপ্লাই মেইনলি হচ্ছে অ্যাবডোমিনাল এওরটার একটা ব্রাঞ্চ রেনাল আর্টারি, সেখান থেকে এটা আসে। অলমোস্ট 20 to 25% অফ অল কার্ডিয়াক আউটপুট এখান থেকে, মানে এই রেনাল আর্টারি আর কি কিডনিতে নিয়ে যায়। তো সেখানে হচ্ছে ইন্ট্রালোবিউলার আর্টারি দিয়ে এফারেন্ট গ্লোমেরুলার একটা আর্টারি থাকে, সেটা গ্লোমেরুলাস ফর্ম করে, আবার এফারেন্ট আর্টারিওল বের হয়। তো গ্লোমেরুলাস এফারেন্ট যে আর্টারিটা গ্লোমেরুলাসকে সাপ্লাই দেয়, এফারেন্ট আর্টারিটা হচ্ছে ডিস্টাল পার্ট অফ নেফ্রনকে সাপ্লাই দেয়, লাইক অন্য যেইগুলো আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস, লুপ অফ হেনলে এটসেট্রা এটসেট্রা। তো এখানে আমি একটা এক্সট্রা কথা লিখছি যে অটো রেগুলেশনে ভূমিকা রাখে আমাদের গ্লোমেরুলাসের যে পার্টটা, এফারেন্ট আর্টেরিওল অ্যান্ড অ্যাফারেন্ট আর্টেরিওল। এটা নিয়ে আমরা ইনডেপথ ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো এরপরে আমরা আসি হচ্ছে নেফ্রন, যেটা হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল ইউনিট অফ কিডনি, হিস্টোলজিক্যাল ইউনিট। তো এইটার দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, যেটা হচ্ছে একটা টাফ ক্যাপিলারি, আর হচ্ছে অন্য যে পার্ট, একটা হচ্ছে এরকম বোম্যান্স ক্যাপসুল থাকতে পারে, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল,
তারপর হচ্ছে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই পার্টগুলো আর কি। তো মেইনলি আমাদের গ্লোমেরুলাস যে পার্টটা ও হচ্ছে রেসপন্সিবল ফর আলট্রাফিল্ট্রেশন, মেইন কাজটা ওই করতেছে। এবং এই আলট্রাফিল্ট্রেশনের পর যে আলট্রাফিল্ট্রেটটা বের হচ্ছে, সেই আলট্রাফিল্ট্রেটটাকে আবার রিঅ্যাবজর্ব করে আমাদের এই কালেক্টিং পার্টটা। তারা হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলি ভুলে ফিল্ট্রেশন হয়ে গেছে সেগুলো আবার রিঅ্যাবজর্ব করে ফেলে, আর ফার্দার বিভিন্ন জিনিস সেক্রেট করে, লাইক অ্যাসিডস অ্যান্ড আদার থিংস, ইলেকট্রোলাইট সেক্রেট করে। তো এইগুলো হচ্ছে আমাদের মেইনলি নেফ্রনের কাজ। সিলেক্টিভ রিঅবজর্পশন, এই টার্মটা বলতে আমি ভুলে গেছি। এই যে পিসিটি, এলএইচ, ডিসিটি, কালেক্টিং টিউবিউলস, এরা হচ্ছে সিলেক্টিভ রিঅবজর্পশন করে, আর গ্লোমেরুলাস হচ্ছে আলট্রাফিল্ট্রেশন করে। আচ্ছা, এটার অ্যামাউন্ট হচ্ছে 125 ml পার মিনিট, এবং পার ডে হিসাব করলে 180 লিটার পার ডে। আর এখানে একটা ইনফরমেশন হচ্ছে 90% অফ আলট্রাফিল্ট্রেট মেইনলি রিঅ্যাবজর্বড হয়ে যায়, এবং 1% হচ্ছে কালেক্টিং টিউবিউল দিয়ে আলটিমেটলি এক্সক্রিটেড হয়। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যে এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে এরিথ্রোপোয়েটিন যে হরমোনটা, এটা কিডনির টিউবিউলস থেকে সেক্রেটেড হয়, যেটা আরবিসি সিনথেসিসে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো দ্যাটস মোর অর লেস ইট। এরপরে আমরা হচ্ছে গ্লোমেরুলাসের ডিসকাশনে চলে আসতে পারি। তো এখানে আমি যদি একটু জুম করি, আমাদের এই হচ্ছে গ্লোমেরুলাস, এই হচ্ছে আমাদের এফারেন্ট আর্টেরিওল, এই হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টেরিওল। তো এখান থেকে যখন ইয়েটা পাস করে আমাদের কার্ডিয়াক আউটপুটের একটা পোর্শন, মানে আমাদের ফিল্ট্রেশনের জন্য এখান থেকে যখন যায়, তখন সিলেক্টিভলি কিছু জিনিস এখানে আসে, আবার কিছু জিনিস হচ্ছে পাস আউট করে। তো এই সিলেকশনটা আসলে কিভাবে মেনটেন হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে একটা ব্যারিয়ার আছে, এটাকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার বলে, জিএফবি। এখন জিএফবির কম্পোনেন্ট এখানে বলা আছে, একটা হচ্ছে উপরের দিকে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম, যেটা এখানে দেখানো, তারপর হচ্ছে একটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন আছে, যেটা এখানে দেখানো, তার নিচে হচ্ছে টিউবুলার এপিথেলিয়াল সেল, সেটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুলার পার্ট। তো আর এই যে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম, এটা হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাসের পার্ট। তো এই জিনিসটাই আমাদের হচ্ছে সিলেক্টিভ ফিল্ট্রেশন হেল্প করে, যেগুলি হচ্ছে সাইজে বড় আর যেগুলি হচ্ছে নেগেটিভলি চার্জড, এই জিনিসগুলিকে হচ্ছে তারা রিপেল করে। কারণ আমাদের জিবিএমটা হচ্ছে নেগেটিভলি চার্জড, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ সাবস্টেন্সদের করে। আর যে ফেনেস্ট্রেশন অফ দ্য এন্ডোথেলিয়াম, এটার যে পোর্সগুলো, এই পোর্সগুলি হচ্ছে সিলেক্টিভলি ছোটো জিনিসগুলোকে আসতে দেয় এবং বড় জিনিসগুলিকে তারা আসতে দেয় না। তো এখানে সেই মূলনীতির উপর বেস করে এই জিনিসগুলো লেখা, যে একদম কমপ্লিটলি নট ফিল্টার যে জিনিসগুলো আছে তার মধ্যে প্রোটিনস গ্রেটার দ্যান 67 কিলোডালটন। তো এই পোরগুলি হচ্ছে 67 কিলোডালটন বা তার চেয়ে নিচে যারা, তাদের হচ্ছে পারমিট করে। আর হচ্ছে যারা নেগেটিভলি চার্জ প্রোটিনস, তাদের হচ্ছে এরা করে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের নেগেটিভিটিটা তাদের রেপেল করে, আর লিপিডসরা এখান থেকে পাস করতে পারে না। আর যারা হচ্ছে পাস করতে পারে, তারা হচ্ছে লেস দ্যান 20 কিলোডালটন যারা, তারা হচ্ছে ইজিলি পাস করে, রিগার্ডলেস তাদের কী চার্জ, নেগেটিভ চার্জ হলেও পাস করতে পারে, এত ছোটো যে তারা এখান থেকে চলে যায়। বাট এমন যারা আছে, যারা হচ্ছে 20-র চেয়ে বড়ো বাট 67-এর চেয়ে ছোটো, কিন্তু তারা হচ্ছে পজিটিভলি চার্জড। কারণ পজিটিভলি চার্জড হওয়ার কারণে তারা হচ্ছে নেগেটিভলি চার্জড ইসের প্রতি আরও উল্টা অ্যাট্রাক্টেড হতে পারে, সো তারা ইজিলি পাস করতে পারে রিলেটিভলি। তো এই জিনিসটাই আর কি। আবার পজিটিভলি চার্জ হলেও যদি 67 কিলোডালটনের চেয়ে বেশি হয়, তারা পাস করতে পারবে না, কারণ পোর্স তাদের পারমিটই করতে পারতেছে না, জায়গায় নেই। এই আর কি আমাদের জিএফবি নিয়ে আলোচনা। এরপর হচ্ছে অটো রেগুলেশন, দিস ইজ রিলেটিভলি ইম্পর্ট্যান্ট টু নো। আমাদের হচ্ছে যে এফারেন্ট আর্টেরিয়াল, তারা নিজেদের সাইজটাকে অল্টার করতে পারে ডিপেন্ডিং অন নিড। তো যখন হচ্ছে আমাদের জিএফআরটা কম, আমাদের কি দরকার, তখন আমাদের হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়ানো দরকার, যেন বেশি বেশি এখান থেকে পাস হয়, ফিল্ট্রেশন যেন বেশি বেশি হয়। তো এই ক্ষেত্রে আমাদের এফারেন্টার সাইজ বড় করা লাগে, ইফারেন্টার সাইজ ছোটো করা লাগে। কারণ হচ্ছে ইনওয়ার্ড প্রেশার আউটওয়ার্ড প্রেশারের চেয়ে বেশি হলেই হচ্ছে ফিল্ট্রেশন রেটটা বাড়বে, এটা তো কমন সেন্স, ফিজিক্সের একটা খুব কমন জিনিস। তো এই মাসল টোনটা অল্টার করে আমাদের কিডনির নিজেই। তো জিএফআর যখন কম হয়, একটা মেকানিজম হচ্ছে তারা অটোমেটিক সাইক্লোঅক্সিজেনেসটাকে আপরেগুলেট করে, এটার জন্য হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা বেড়ে যায়। এর জন্য যেটা হয়, অ্যাফারেন্ট আর্টেরিওলের ভেজোডাইলেশন হয়, অ্যাফারেন্ট আর্টেরিওলগুলি এক্সপ্যান্ডেড হয়। তো এই ভেজোডাইলেশনের জন্য এই পার্টটা আর কি তাদের ইজিলি পাস করতে পারতেছে অ্যাফারেন্ট দিয়ে।
আর নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে জিএফআর কমে গেল, তারপর হচ্ছে জিএফআর কম যাওয়ার কারণে হচ্ছে আমাদের সোডিয়াম সেন্সেশন কম হচ্ছে, এখানে এরকম কিছু কিছু কথাবার্তা আছে। দেন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হইতেছে। তো এই জিনিসগুলির প্রেক্ষিতে আলটিমেটলি আমাদের ম্যাকুলার ডেন্সা যেটা, তারপর হচ্ছে আমাদের জেজি সেলস, এরা দুইজন আর কি একসাথে কাজ করে। ম্যাকুলার ডেন্সা হচ্ছে সোডিয়ামের লেভেলটা ডিটেক্ট করে, সোডিয়াম লেভেল লো হলে তারা হচ্ছে এখানে সিগন্যাল দেয় জেজি সেলদের, জেজি সেলরা হচ্ছে ইয়ে করে রেনিন রিলিজ করে। তো এই রেনিন হচ্ছে আবার রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিসটাকে অ্যাক্টিভেট করে। এর ফলে যেটা হয় তাদের নাম্বার 1 অ্যাঞ্জিওটেনসিন 2 রিলিজড হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 নিজে পোটেন্ট একজন ভেজো কনস্ট্রিক্টর, সে হচ্ছে এই সিলেক্টিভলি এফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করে। আবার এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে। তো অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশনের জন্য যেটা হয় এখানে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়, সোডিয়ামের সঙ্গে পানিও রিঅ্যাবজর্বড হয়, সো আমাদের ব্লাড ভলিউম অ্যান্ড ব্লাড প্রেশারও বেড়ে যায়। এখানে এই কথাগুলোই মোটামুটি লেখা যে অ্যালডোস্টেরন রিলিজ হলে হচ্ছে এই ব্লাড প্রেশার বাড়তেছে, ভেজো কনস্ট্রিকশন হয়, এফারেন্ট আর্টেরিওলের ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার বাড়তেছে। ও আচ্ছা, আর অ্যাঞ্জিওটেনসিন 2 শুধু এই এফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করে এমন না, অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে সিস্টেমিক আর্টেরিগুলিকেও কনস্ট্রিক্ট করে। তো সেখানে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার সেজন্য বেড়ে যায়, কারণ ব্লাড প্রেশার তো দুইটা কম্পোনেন্ট, কার্ডিয়াক আউটপুট আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তো টিপিআর বেড়ে ব্লাড প্রেশারটাকে ওইভাবে বাড়ায় ফেলে। তো ব্লাড প্রেশার বাড়ার কারণে হচ্ছে আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও বেড়ে যায়, এখান থেকে বেশি বেশি ব্লাড আসার টেন্ডেন্সি আসে। সো আলটিমেটলি গ্লোমেরুলার প্রেশারটাও তারা ইনডাইরেক্টলি বাড়ায় ফেলে। তো এইটার ক্লিনিক্যাল কোরিলেশন হইতেছে যখন জিএফআর কম থাকে তখনই তো এই জিনিসটা অ্যাক্টিভেটেড হয়, তখনই কিডনির এই প্রোটেক্টিভ মেকানিজমটা কাজ করে জিএফআরটাকে রিএস্টাবলিশ করে। সো এই যে পাথওয়েগুলোর কোনো জায়গায় যদি কোনো ভুল হয় বা কোনো জায়গায় যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই যে দুইটা জায়গায় আমি দেখাই দিলাম, এই দুইটা জায়গায় যদি বাধা সৃষ্টি হয়, লাইক কক্স যদি কোনো কারণে কাজ না করে তখন হচ্ছে এই এফারেন্ট আর্টেরিওলের ভেজোডাইলেশন হবে না। এইচ যদি কোনো কারণে, যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা যদি কোনো কারণে কাজ না করে তখন হচ্ছে এই পুরা জিনিসটা অফ হয়ে যাবে, অ্যাঞ্জিওটেনসিন কাজ করবে না, কিছুই কাজ করবে না। তো এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন। এনসেড যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, তারা হচ্ছে কক্সকে ইনহিবিট করে। তো এই জন্য হচ্ছে এইটা তখন সমস্যা হয়ে যেতে পারে। আবার এইস ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি, তারাও হচ্ছে এই পাথওয়েটাকে রেনিনজিওটেনসিন অ্যালডোস্টেরনটাকে ব্লক করে দেয়, তখনও হচ্ছে জিএফআরটা বাড়তে পারে না। সো ভলিউম ডিপ্লেশনের ক্ষেত্রে যখন জিএফআর এমনিতেই কম, সেই অবস্থায় এই জিনিসগুলো একদম পুরাই কন্ট্রাইন্ডিকেটেড, কারণ হচ্ছে তার প্রিরেনাল ফেলিয়ারের দিকে কিডনিকে নিয়ে যায়। তো এই আমাদের গেল ইশার আলোচনা, অটো রেগুলেশন আলোচনা। এরপর আমরা রেনাল টিবিউলসের কিছু কাজ নিয়ে পড়ি। এরা মেনলি রেগুলেটরি যে ভূমিকাগুলো, অ্যাসিড বেস নিয়ন্ত্রণ করে, দেন হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স এগুলো নিয়ন্ত্রণ করে, দেন হচ্ছে তারা ক্যালসিয়াম পটাশিয়াম হোমিওস্টেসিস নিয়ন্ত্রণ করে, যেটা আগে বলছিলাম, ভিটামিন ডি অ্যাক্টিভেশনের সাহায্য করে, দেন হচ্ছে ইরিথ্রোপোয়েটিন সেক্রেশন করে, তারা হচ্ছে আরবিসি সিনথেসিসটা বাড়ায় দেয়। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া যে ইপিও কী দিয়ে আর কি ইনফ্লুয়েন্স, এটা আমরা সবাই আগে জানি, ইনক্রিজড বাই হাইপক্সিয়া এবং অ্যানেমিয়া, মানে অক্সিজেন যখন কম সেন্স করে বডি, সেটা রিলেটিভলি অ্যানেমিয়ার জন্য হইলেও বা অ্যাবসোলুটলি আর কি অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্যই হোক, যে জন্যই হোক, সেক্ষেত্রে এটা কমলে আর কি বেড়ে যায় ইপিও সিনথেসিস। তো এই আমাদের কিডনি নিয়ে আলোচনা শেষ। এবার হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট যে এইগুলা, এই আমাদের যে ইউরিনারি ব্লাডার, ইউরেটার আছে, ইউরিথ্রা আছে, সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা। তো ইউরেটার এবং ইউরিনারি ব্লাডারের কাজ, কিডনিতে ইউরিন প্রোডাকশন হয়, ইউরেটারে কন্ডাকশন হয় এবং ব্লাডারে হচ্ছে স্টোরড হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ ইসের। এখন এখানে আমি এক্সট্রা কথাবার্তা লিখছি মিকচুরেশন রিফ্লেক্স নিয়ে, অ্যান্ড কীভাবে এটা বিভিন্ন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এদের ইনফ্লুয়েন্স করে। তো মোটামুটি ইজি। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ ইউরেটার অ্যান্ড ইউরিনারি ব্লাডার মেনলি আসে হচ্ছে S2 S4 এখান থেকে, এবং সোম্যাটিক যে নার্ভ, পুডেন্টাল নার্ভের মাধ্যমে এখানে হচ্ছে সোম্যাটিক সাপ্লাইটা আসে। আর সিম্প্যাথেটিক সাপ্লাই আসে হচ্ছে ইয়ে থেকে T10 থেকে L2 পর্যন্ত, এই নার্ভগুলো, স্পাইনাল নার্ভগুলো। তো এদের আসলে কাজ কী? তো এটা যদি আমাদের ইউরিনারি ব্লাডার হয়, ইউরেথ্রা হয়, তো এইখানে হচ্ছে আমাদের ডেট্রুজার মাসেল আছে ইউরিনারি ব্লাডারের গায়ে, এবং এইখানে হচ্ছে একটা ইউরেথ্রাল স্ফিংক্টার আছে, এবং এটা একটা পেলভিক ফ্লোরের উপর রেস্ট করতেছে। তো যে জিনিসটা আমাদের মেইনলি হইতেছে এখানে, কালার চেঞ্জ হলো। তো এখানে যে জিনিসটা হইতেছে ডেট্রুসার মাসেলটা, আচ্ছা আগে সেটা বলে নেই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইউরিনকে কমায় দেয়, ইউরিনের আউটপুট, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইউরিন আউটপুটটাকে ফ্যাসিলিটেট করে। সো
ফার্স্টে ইউরিন বাড়ানোর জন্য যে জিনিসটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, তারা কি করে ডেট্রুজার মাসলকে কন্ট্র্যাক্ট করে ইউরিন পাস করানোর জন্য। ডেট্রুজার মাসল কন্ট্র্যাক্ট হয় এবং এই যে ইউরেথ্রাল যে স্ফিংটারটা রিল্যাক্স হয়, তো ইজিলি ইউরিন পাস করতে পারে। এই এসএনএস যেটা T10 থেকে L2 বলছিলাম, তাদের কাজ হচ্ছে ডেট্রুজার মাসলটাকে রিল্যাক্স করানো, এক্সপ্যান্ড করানো, যেন ইউরিন বেশি বেশি স্টোরড থাকতে পারে। আর এই যে স্ফিংটারটা এটাকে তারা টাইট করে দেয়। তো এই হচ্ছে আমাদের মেনলি সিম্পাথেটিক অ্যান্ড প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভিটি। মিকচুরেশন রিফ্লেক্স পন্টাইন মিকচুরেশন সেন্টার দিয়ে আর কি ইয়ে হয়, কন্ট্রোলড হয়, এটাই আমাদের জানা সাফিসিয়েন্ট আর কি। আর এখানে হচ্ছে মেনলি পাথওয়েটা, যে পেলভিক ফ্লোরটা রিল্যাক্স করে, ডিস্টাল স্ফিংটার রিল্যাক্স করে, ডেট্রুজার কন্ট্যাক্ট করে ইউরিন পাস হয়, যেটা প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে আর কি মনিটরড। এরপরে আমরা পিনিস অ্যান্ড প্রোস্টেট নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। আমাদের মেনলি এখানে এত কিছু জানা নেসেসারি বলে মনে করি না। এখানে বেসিক্যালি আমি ইসের একটু আলোচনা করছিলাম যে এজাকুলেটে কী কী জিনিস থাকে, কোন কোন গ্ল্যান্ডের ভূমিকা আছে, যে সেমিনাল ভেসিকেলের ভূমিকা আছে, প্রোস্টেটিক গ্ল্যান্ডের ভূমিকা আছে, এখানে যদিও উল্লেখ নাই, বালবিউরেথ্রাল গ্ল্যান্ডের ভূমিকা আছে এবং টেস্টিসের ভূমিকা আছে। তো এরা সবাই মিলেই আর কি ইয়ে করতেছে, বিভিন্ন ফ্লুইড আমাদের সিক্রেট করে এজাকুলেটটা ফর্ম করতেছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট থিং টু নোট, সেটা হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইডে জিঙ্ক এবং প্রোটিওলাইটিক এনজাইমস থাকে, এজন্য আর কি আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস যে ইউটিআই মেলদের কম হয়, এই প্রোস্টেটিক ফ্লুইডের একটা প্রোটেক্টিভ ভূমিকা আছে। ইটস ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে ইউটিআই কম হয় মেলদের। তো এই আর কি। এরপর স্মুথ মাসেলস উইদিন প্রোস্টেট কীভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা, এটা খুব একটা নেসেসারি না। ইরেকশনের মেকানিজম এখানে এটাও খুব একটা নেসেসারি না, এটা স্ট্রেট ফরওয়ার্ড আসলে। মানে অ্যাফারেন্ট ইনপুট যখন আসে আমাদের হায়ার সেন্টার থেকে, সেটা হচ্ছে আমাদের এই যে কর্পাস যে ক্যাভার্নোসাম, এটাকে এক্সপ্যান্ড করতে হেল্প করে। এটা এক্সপ্যান্ড করার কারণে এখানে ব্লাড বেড়ে যায়, এখানে ব্লাড বেড়ে এই জায়গাটা এখানে একটা কনজেশন সৃষ্টি করে। সো এই ক্যাভার্নোসাম মাসেলের এই এক্সপেনশনের জন্য যে ইয়েটা হইতেছে, ব্লাড জমতেছে, এই ভেনাস কম্প্রেশন অ্যান্ড ট্র্যাপিং ইন ল্যাকুনার স্পেসিসের জন্য আর কি এই জিনিসটা বড় হয়ে যেতেছে, চুপসানো থাকে নর্মালি। তো এই গ্যাপে যখন ব্লাড আসে, এই জিনিসগুলো বড় হয়ে যায়, সো আলটিমেটলি এটাও এক্সটেন্ডেড হয়ে যায়, বড় হয়ে যায়। তো দ্যাটস মোর অর লেস ইট। আর এটা কিছু কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা কাজ করে এক্সপেনশনে, সেটা এখন নাম দেয় নাইট্রাস অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে প্রোস্টাসাইক্লিন, ভিআইপি, অ্যাসিটাইলকোলিন, এরা আর কি কাজ করে। আর এই পুরো জিনিসটা ব্লাড ফ্লোটা কন্ট্রোল বাই থোরাকোলাম্বার প্লেক্সাস। এই জিনিসটা জানলে আই থিঙ্ক ইনাফ। তো মোটামুটি আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ কিডনি অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট নিয়ে এইটুকুই।